আরেক জিয়াকে হত্যা করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা পাকিস্তানপন্থীদের হাতে তুলে দেওয়ার একটা ভীষণ গুরুতর একটা তথ্য এখন অটোমেটিকলি ফাঁস হয়ে গেছে। আপনারা জানেন যে পাকিস্তানে বেনজির ভুট্টো যখন এরকম দীর্ঘদিন বাইরে থাকার পরে যেদিনকে দেশে ফিরতেছিল সেদিনকেই তাকে হত্যা করা হয়েছিল। হত্যা করে বাকিটা তো জানেন, এটা অন্য একটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব, কিন্তু এটাই জানেন যে বেনজির ভুট্টোকে হত্যা করা হয়েছিল দেশে ফেরার প্রাক্কালে। দীর্ঘ বছর পরে বাংলাদেশে আরো একটা বড় ধরনের ক্ষতি, বড় ধরনের ঘটনা, দুর্ঘটনার হাত থেকে জাতি বেঁচে গেছে। এই তথ্যগুলো এখন অটোমেটিকলি ফাঁস হয়ে গেছে এবং সামনে চলে আসছে। আমাদের হাতে অনেক তথ্য দেশ বিদেশ থেকে আসে। আমরা যারা অনলাইনে কাজ করি, অ্যাক্টিভিজম করি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন তথ্য আমাদেরকে দেওয়া হয়। এত পরিমাণ তথ্য দেওয়া হয় সেগুলো সব প্রকাশ করা সম্ভব হয় না। এর মধ্যে যেটা প্রয়োজন মনে করি সেটাকে আমরা সামনে আনি। গত এক সপ্তাহ ধরে আমার কাছে এই সংক্রান্ত যে তারেক জিয়াকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতাটা পাকিস্তানপন্থীরা বলতে জামায়াতে ইসলাম, কারণ তারেক জিয়াকে হত্যা করা ছাড়া তারা জানতো যে কোনোভাবেই কোনো কারচুপি করিয়া রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা যাইতেছে না। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করিয়াও, সব ধরনের লবিং করিয়াও সেনাবাহিনীর কাছ থেকে তারা সাড়া পায় নাই। নিছক 5ই আগস্টের বিপ্লবটা, গণ অভ্যুত্থানটা, শেখ হাসিনার পতনটা, এটা সাদামাটা কোনো বিপ্লব ছিল না। সাদামাটা বিপ্লব ছিল হলো 1990 সালে আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে। সেটা ছিল একটা সাদামাটা আন্দোলন। সাদামাটা আন্দোলন কি? আমরা যারা রাজপথে ছিলাম আমরাও চেয়েছিলাম এরশাদের পতন, একটা গণতান্ত্রিক সরকার, স্বৈরশাসক এরশাদের পতন, গণতান্ত্রিক সরকার। আমরা যেটা দেখেছিলাম, রাজনীতিবিদরা, সারা দেশের মানুষ সেটাই দেখেছিল, সারা বিশ্বের মানুষ সেটাই দেখেছিল। ঘটনা তাই ঘটেছিল। এরশাদ সরকারের পতনের পরে সব দল বসা যে একটা রূপরেখা তৈরি করা হয়েছিল, সেই রূপরেখা অনুযায়ী দেশে পরবর্তী ইন্টারিম তত্ত্বাবধায়ক সরকার, প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয়েছিল। 3 মাসের মধ্যে একটা ঐতিহাসিক, যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সেই নির্বাচনটাকে ফেয়ার বলা হয়, সেটাই ঘটেছিল। 3 মাসের মধ্যে বিএনপি জোট রাষ্ট্রীয় ক্ষমতা আসছিল নির্বাচনের মাধ্যমে। এটা ছিল একটা সাদামাটা আন্দোলন, গণ অভ্যুত্থান। 2024 সালের 5ই আগস্ট যে গণ অভ্যুত্থানটা হয়, এই অভ্যুত্থানটা কোনো সাদামাটা অভ্যুত্থান ছিল না। এখানে মেটিকুলাস একটা ডিজাইন ছিল, হাজার হাজার কোটি টাকার বা মিলিয়ন মিলিয়ন ডলারের একটা খেলা ছিল। এখানে যে ছকটা ছিল সেই ছকটা হলো জামায়াত ইসলামকে যখন
নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়, তখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং পাকিস্তানের সাথে তাদের একটা চুক্তি হয় যে কিভাবে তারা আবারও রাজনীতিতে বা হাসিনা সরকারকে উচ্ছেদ করে দেয়া তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবে। এই চুক্তির উপরে কিন্তু তারা কাজ করতেছিল জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে থাইকা। সেখানে থেকে তাদের উপরে যে নির্দেশনা আসছিল, যে প্ল্যানটা আসছিল সেটা হলো যে তারা গুপ্ত হিসাবে শিবির সব ছাত্রলীগে চলে গেছে, যারা একেবারে কালার না তারা সবাই মোটামুটি গুপ্ত হিসাবে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনে তারা মিশে গেছে। আমার চোখে দেখার কথা, আমার এই এলাকায়, আমাদের এলাকায় আমরা তাদেরকে জানতাম যে এরা প্রচণ্ড শিবির জামাত। তো সেই শিবির নেতার 5 ভাইয়ের এখানে 5টা দোকান ছিল, নিছিল তারা 5 ভাইয়ে মসজিদের পাশে। তো সেই 5টার মধ্যে থেকে একটা দোকান ছেড়ে দেয় বড়, সেখানে দেখতাম এই এলাকার আওয়ামী লীগের নেতারা বসে তাদের কার্যক্রম পরিচালনা করত। আর বাকি 4 দোকানে তারা দেদারসে ব্যবসা করছে পুরা আওয়ামী লীগ আমলে। তারা যে ব্যবসা করছে সেই টাকা কিন্তু তারা আবার এই আওয়ামী লীগ উৎখাতের কাজে তারা চাঁদা দিয়েছে। আর আওয়ামী লীগ এতই খুশি যে তারা মৌখিকভাবে আওয়ামী লীগের সাথে মিশে গেছে, যোগ দিছে। তাদের একটা অফিস দোকান বড় আওয়ামী লীগকে ব্যবহার করতে দিছে। তো আওয়ামী লীগরা তো ছিল, মনে করেন যে তারা টাকা হইলে পারে সবই করতে পারতো, তারা টাকার বিনিময়ে সব করছে। তারা রাজাকাররে মুক্তিযোদ্ধা বানানো, জামাত শিবিরে আওয়ামী লীগ বানানো, এমন কোনো হেন কাজ ছিল না যে আওয়ামী লীগের তৃণমূল না করছে টাকার বিনিময়ে। তো যাই হোক, প্রসঙ্গটা অন্যদিকে চলে যেতেছে, আমি আসল দিকে যাই। তো তার যে এই যে মেটিকুলাস ডিজাইনের দেখেন, অভ্যুত্থানটা হওয়ার সাথে সাথেই কিভাবে জামায়াতে ইসলাম দেশের নিয়ন্ত্রণটা নিয়ে নিল, বুঝতে পারছেন? পাকিস্তানের সাথে যে চুক্তি তাদের ছিল, তুরস্ক আর হলো পাকিস্তান, তুরস্ক এবং পাকিস্তানের টাকায়, বিশেষ করে তুরস্কের টাকায়, আর ওই বেনজির ভুট্টোকে যারা হত্যা করেছিল সেই ফর্মুলা পাকিস্তান থেকে নিয়ে একটা দুর্ধর্ষ কিলার গ্রুপ বাংলাদেশে ভাড়া করে এনে রাখা হয়েছিল, দুর্ধর্ষ কিলার গ্রুপ। এবং এই গ্রুপ দিয়েই যেদিনকে তারেক জিয়া দেশে আসবে সেদিনকে তাকে হত্যা করার পরিকল্পনা ছিল এবং রাষ্ট্রীয় ক্ষমতাটা তাদের হাতে চলে যাবে। দেখেন, বিগত 18 মাস এই দেশটা মূলত শাসন করছে কে? জামাত। এসিটা বন্ধ করে দিই। শাসন করছে মূলত জামাত, শিবির, এনসিপি হলো জামাতের সংগঠন, আর জামাত তো জামাতি, শিবির তো শিবিরই। ইনকলাব মঞ্চ, হাদি,
সেটাও হলো জামাতেরই বিটিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটাও জামাতেরই একটা অঙ্গ সংগঠন। ছাত্র শক্তি সেটাও জামাতের একটা অঙ্গ সংগঠন। অর্থাৎ 5ই আগস্টের পরে যারা দেশটাকে শাসন করেছে, ক্ষমতা যাদের হাতে দেখেছেন, যারা চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, যাদের কথায় পুরা দেশ উঠেছে বসেছে, যাদের আঙ্গুলের ইশারায় পুরা দেশ উঠছে আর বসছে, তারা কিন্তু সবই হলো এই জামাত আর শিবির, সব ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন নামে। এবার মূল কাহিনীতে আসে। মূল কাহিনীটা হলো, আমরা কিন্তু সবাই বলতেছিলাম যে তারেক জি একজন কাপুরুষ। আমিও বলেছি যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেল, তাহলে তো 6ই আগস্ট বা 8ই আগস্ট 10ই আগস্ট বা তার 1-2 মাস পরে তারেক জি তো চলে আসতে পারে দেশে। আমরা সাদা চোখে যেটা দেখছি, আমরা আমি 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 একলা না, এদেশের অসংখ্য মানুষ তারেক জিয়ারে বলছে কি কাপুরুষ, এই সে ভীতু কাপুরুষ, সে দেশে আসতে পারতেছে না। ভালো ভালো লোকজন বলছে, কিন্তু ডাল মে কুচ কালা হাই। বাধ্য হইয়া তারেক জিয়া যেই দিনকে এই যে দেশে আসলো, তার মাসখানেক আগে সে ডিক্লার দিল যে দেখেন, দেশে যে আমি যাব, দেশে যাওয়াটা তো আমার উপরে নির্ভর করতেছে না যে আমি ইচ্ছা করলে আমার চলে গেলাম। অর্থাৎ সে যে দেশে আসতে পারতেছে না, এই জিনিসটা কিন্তু আমরা দেশবাসী জানতাম না। আমরা মনে করতাম ভীতু কাপুরুষ বা সেই আসে না। কিন্তু উনি যখন এটা প্রকাশ করলে তখন আমরা বুঝতে পারলাম, ওহো, ডালমে কুচ কালা হাই, ওনাকে তো আসতে দেওয়া হইতেছে না। আবার দেখেন, ওনাকে আনার জন্যে কিলার গ্রুপ যারা আছে, তুরস্কের টাকায় আর বেনজির ভুট্টোকে যে হত্যা করা হয়েছিল, সেই ফর্মুলা পাকিস্তানের নিয়ে এই যে তারেক জিয়াকে যে আসার সাথে সাথে হত্যা করা হবে, এই জিনিসটা তো আমরা দেশবাসী তখন জানতাম না। এটা না এখন ফাঁস হতেছে। যারা তারেক জিয়াকে হত্যা করার জন্য এই ব্লু প্রিন্ট করে রাখছিল, তারা কিন্তু প্রায় দিনই বলতো প্রকাশ্য, আমরা বিশ্বাস করতাম যে লন্ডনে বসে বসে অনলাইনে দেশ শাসন করা চলবে না। যারা দেশে আসার সাহস পায় না, অনলাইনে ভিডিও কনফারেন্সে বড় বড় কথা বলে, তাদের আমাদের দেখা শেষ, পারলে দেশে আসেন। এই কথাগুলো বলতো কারা? হাসনাত আব্দুল্লাহ বলছে, সাদিক কায়েম বলছে, বৈষম্য বিরোধী তারা বলছে। অর্থাৎ জামাত শিবিরের বিভিন্ন অঙ্গ সংগঠন তারা অধৈর্য হয়ে পড়ছিল যে তারেক রহমান আসে না কেন। মজার কথা, কারণ তারা তো ফান্ড পাইতেই রাখছে যে এয়ারপোর্টে এসে নামবে, ক্যান্টনমেন্ট আসার আগেই খেল খতম হয়ে যাবে। আর তারেক জিয়াই যদি খতম হয়ে যায়, তাহলে আর বাধাটা কোথায়? এই পৃথিবীতে তাদেরকে আর বাধা দিতে পারবে কেউ? ক্ষমতা 15 মিনিট হয়ে গেছে, বক্তব্যটা কিন্তু শেষ হয় নাই। তাহলে আমি প্রথম পার্টটা এখানে শেষ করি, মূল ঘটনার ডকুমেন্টস সহ আমি দ্বিতীয় পার্টটাতে আপনাদেরকে দেই। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন আর দ্বিতীয় খণ্ডটা একটু দেখেন।